নমস্কার, সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন নারায়ণচন্দ্র ভট্টাচার্যের লেখা তিনুর বুদ্ধি। দামুর বড় দুঃখ যে ছোট ভাই তিনুর বুদ্ধি হলো না। মা মরা ছেলে, সুতরাং তিনু শুধু বাপের নয়, বড় ভাই দামুরও খুব আদরের ছিল। তারপর বাপ মারা গেল, কিন্তু তাতে তিনুর আদরের মাত্রা কম হলো না, বরং একটু বাড়ল। দামু নিজে নিরক্ষর ছিল, নাম সই করতে জানত না। খাজনার দাখিলা অন্য লোককে দিয়ে পড়িয়ে নিতে হতো। এজন্য তিনু 7 বছরে পড়লে দামু তাকে পাঠশালায় ভর্তি করে দিল। 1 বছর পাঠশালায় যাতায়াত করে তিনু আঙ্ক আস্কর দাগা এবং বর্ণপরিচয় প্রথম ভাগ শেষ করল। কিন্তু যখন দ্বিতীয় তিগ্ম বাগ্মির মধ্যে পড়ে হাবুডুবু খেতে লাগল এবং পাড়ার সমবয়স্ক বালকদের কপাটি খেলা এবং পক্ষী শাবকের অন্বেষণে স্বচ্ছন্দ চিত্তে দিন কাটাতে দেখল, তখন সে পাঠশালা ছেড়ে তাদের মতো স্বচ্ছন্দে জীবনযাপন করবার জন্য ব্যস্ত হয়ে উঠল। দামু কিন্তু ছাড়ল না। নতুন কাপড় দিয়ে মুয়া বাতাসার লোভ দেখিয়ে তাকে পাঠশালায় দিয়ে আসতে লাগল। কিন্তু পাঠে অমনোযোগিতার জন্য যেদিন গুরু মহাশয়ের নির্মম বেত্রাঘাত চিহ্ন তার পৃষ্ঠদেশে কালশিরা অঙ্কিত করে দিল, সেদিন লেখাপড়ার থেকে প্রাণটা মূল্যবান জ্ঞান করে দামু ভাইকে পাঠশালা থেকে ছাড়িয়ে নিল। তিনুর যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল। দামু চাষার ছেলে, চাষি তার উপজীবিকা, সুতরাং তিনু একটু বড় হয়ে উঠলে দামু তাকে চাষের কাজটা ভালো রকমের শিখিয়ে দেবার চেষ্টা করল। তিনু কিন্তু তখন ছিপ, বড়শি, পাখির খাঁচা, তাস ও বাঘবন্দি খেলা প্রভৃতি নিয়ে এতই ব্যতিব্যস্ত হয়ে পড়েছিল যে চাষের কাজে সে আদৌ মনোযোগ দিতে পারল না। বড় ভাইয়ের পীড়াপিড়িতে 2-4 দিন মাঠে গেল বটে, কিন্তু সেই 2-4 দিনের রোদে জলে এমন সর্দি ও জ্বরে পড়ল যে দামুকে খোরাকির ধান বেচে ডাক্তারের দেনা শোধ করতে হলো। এর ফলে তিনু মাঠের খাটুনি থেকে অব্যাহতি পেয়ে স্বচ্ছন্দ চিত্তে ঘুরে বেড়াতে লাগল। ক্রমে বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গেই সে এমনই স্বেচ্ছাচারী হয়ে উঠল যে পাড়ার অনেককে বাধ্য হয়ে বলতে হলো, ওহে দামু, ভাইকে শাসন করো। দামুও যে তখনও ভ্রাতার শাসনের আবশ্যকতা হৃদয়ঙ্গম করেনি এমন নয়, কিন্তু শাসন করবার উপযুক্ত সবলতা তার ছিল না। ভাইকে শাসন করতে গিয়ে দামু নিজেই শাসিত হয়ে পড়ত। একটা চড়া কথা বললেই তিনু কেঁদে ভাসিয়ে দিত। তিরস্কার করতে গেলে সে খাওয়া দাওয়া ত্যাগ করত। তখন 1 গুণ শাসনের পরিবর্তে 10 গুণ আদর করে একটা চড়া কথার জন্য 20টা মিষ্ট কথা বলে তাকে শান্ত করতে হতো। কোনোদিন বা মাঠ থেকে ফিরে বাড়া ভাত ফেলে তিনুকে পাড়ায় পাড়ায় খুঁজে বেড়াতে হতো। এইভাবে ব্যতিব্যস্ত হয়ে দামু শেষে শাসনের সংকল্প ছেড়ে দিল। ভাবল, দূর হোক, যার কপালে যা আছে তাই হবে, আমার কেন মিছে কর্মভোগ। দামু শাসনের রাশ ছেড়ে দিল বটে, কিন্তু ভাইয়ের পরিণাম চিন্তা ত্যাগ করতে পারল না। দামু অনেক ভেবে স্ত্রীর সঙ্গে যুক্তি করে স্থির করল তিনুর বিবাহ দেওয়াই যুক্তিসঙ্গত। সংসারের বোঝা ঘাড়ের ওপর চেপে পড়লে তাকে বাধ্য হয়ে সংসারের দিকে ফিরে দাঁড়াতে হবে। দামু একটা বড় গোছের মেয়ে দেখে খরচপত্র করে ভাইয়ের বিয়ে দিল। কিছু দেনাও হলো, কিন্তু দামু সেজন্য ভয় পেল না। 2 ভাইয়ে খাটলে দেনা শোধ করতে কদিন লাগবে। দামুর আশা কিন্তু সফল হলো না। বিবাহ হলো, বউ ঘর করতে এলো, কিন্তু তিনুর স্বভাবের কিছুমাত্র পরিবর্তন হলো না। বরং বিবাহের পর থেকে তিনুর বাবুগিরির মাত্রা যেন একটু বাড়ল। সে একটু বেশি ফিটফাট হলো, মাথায় টেরি কাটল, পাখি পোষা, কপাটি খেলা ছেড়ে গান বাজনার দিকে ঝুঁকে পড়ল। দামু ভাইয়ের সম্বন্ধে সম্পূর্ণ হতাশ হয়ে পড়ল। কি করলে যে ভাইয়ের স্বভাবের পরিবর্তন হবে তা সে ভেবে পেল না। শুধু একজন দামুকে সহজ উপায় দেখিয়ে দিলেন। তিনি নিকটবাসী উমেশ ঘোষাল।
গ্রামের মধ্যে ঘোষাল মশাইয়ের মতো পরোপকারী ও ন্যায়নিষ্ঠ লোক আর একজনও ছিল না। তিনি দিবারাত্র গ্রামের ইতর ভদ্র সকলেরই হিত চিন্তা করতেন এবং কাউকে ন্যায়মার্গ থেকে তিলমাত্র বিচ্যুত দেখলেই অযাচিতভাবে উপস্থিত হয়ে যে কোনো উপায়ে তাকে ন্যায়ের সূক্ষ্ম পথে প্রতিষ্ঠিত করবার জন্য প্রাণপণে চেষ্টা করতেন। এই জন্য তাকে অন্যায়কারীর বিপক্ষে কত মোকদ্দমার তদবির করতে হতো, আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে সত্য মিথ্যা কত কথাই বলতে হতো। কিন্তু ন্যায়নিষ্ঠ ঘোষাল মশাই ন্যায়ের মর্যাদা রক্ষার জন্যই এই সকল কষ্ট অকাতরে সহ্য করতেন এবং এতে তিনি যথেষ্ট গৌরব অনুভব করে সগর্বে বলতেন, উমেশ ঘোষাল বেঁচে থাকতে কেউ যে অন্যায় করে পার পাবে সেটি হচ্ছে না। এতদৃশ্য ন্যায়নিষ্ঠ ঘোষাল মশাই ভাইয়ের ওপর অন্যায় ব্যবহারকারী তিনুর ওপর যে বিরক্ত ও দামুর জন্য ব্যথিত হবেন তা নিতান্ত স্বাভাবিক। সুতরাং তিনি দামুকে পরামর্শ দিলেন, এই ও হে দামু, এই ছোঁড়াকে পৃথক করে দাও, ঢিঠ হয়ে যাবে। দামু কিন্তু কথাটা শুনেই এমন একটা বিস্ময় মিশ্র ভীতির ভাব প্রকাশ করল যে তিনু এর থেকে শতগুণে অন্যায় অত্যাচার করলেও সে কখনো এমন কথা কল্পনাও করতে পারে না। দামু কল্পনা করতে না পারলেও ঘোষাল মশাই কিন্তু অন্যায়ের প্রশ্রয় দিতে পারলেন না। তিনি আর একদিন দামুকে ডেকে বেশ একটু কড়া সুরে বললেন, ওহে, ভাইয়ের বিয়ে দিতে টাকা ধার নিলে কিন্তু 3 বছরেও শোধ করবার নামটি নেই যে। দামু সবিনয় জানালো যে 2 বছর ফসল ভালো না হওয়ায় সে টাকাটা দিতে পারছে না, কেবল সুদ মিটিয়ে দিয়ে আসছে। আগামী বছরে ফসল জন্মালেই সে দেনা মিটিয়ে দিয়ে যাবে। ঘোষাল মশাই কিন্তু তার এই অনিশ্চিত আশার উপর নির্ভর করতে পারলেন না। তিনি বললেন, যদি 1 মাসের মধ্যে টাকা না দাও আমাকে নালিশ করতে হবে। দামু কাঁদা কাটা করতে লাগল। তখন ঘোষাল মশাই তার উপর সদয় হয়ে ঋণ শোধের একটা সহজ উপায় নির্দেশ করে দিলেন। বললেন, এক কাজ করো না কেন, 3 ছোঁড়া তো বসে আছে, তাকে আমার বাড়িতে রেখে দাও। খোরাক পোশাক বাদে বছরে 30 টাকা মাইনে হলে 2 বছরে তোমারও দেনা শোধ যাবে আর আমারও কাজ চলবে। বিস্ময় শিউরে দামু বলল, এই কও কথা খুড়ো ঠাকুর, ও হতভাগাকে রেখে আপনি করবে কি? এই না জানে কাজ, না জানে খাটতে, শুধু বসে বসে আপনার ভাত মারবে। ঘোষাল মশাই হেসে বললেন, ভাত মারবে তা সে মারবে, সে আমি বুঝবো। দামু ঘাড় নেড়ে বলল, ওরে বাপরে, বামুনের ভাত ফাঁকি দিয়ে খাবে? না খুড়ো ঠাকুর, জেনে শুনে এমনতর কাজ আমি করতে পারবো না। আসল কথা, ঘোষাল মশাইয়ের বাড়ির ভাত খাওয়া যে কত শক্ত ব্যাপার তা সে বাড়িতে যে চাকরি করেছিল সে বুঝেছিল। এজন্য তার কাছে চাকর প্রায়ই টিকত না। দামু তা জানত। জেনে শুনে সে ভাইকে এমন জায়গায় রাখতে পারল না। ঘোষাল মশাই এতে দামুর ওপর আন্তরিক ক্রুদ্ধ হলেন এবং তিনি যে 1 মাসের মধ্যেই টাকা আদায় না করে ছাড়বেন না এমন ভয়ও দেখালেন। দামু অনন্যপায় হয়ে 1.5 বিঘা জমির প্রজাসত্ব বিক্রি করে ঘোষাল মশাইয়ের টাকা ফেলে দিল। ঘোষাল টাকা পেলেন বটে, কিন্তু দামুর মতো মূর্খ চাষাকে জব্দ করবার উপায় অন্বেষণে বিরত রইলেন না। এই তিনে, ওরে তিনে, ও হতভাগা। তিনে ওরফে 3 কড়ি তখন আহার আনতে তেঁতুল গাছের ছায়ায় বসে খড়ের আগুন জেলে ছিপ সেঁকতে ব্যস্ত ছিল। এমন সময় বড় ভাই দামু মাঠ থেকে ফিরে কাঁধের লাঙলটা নামাতে নামাতে উচ্চকণ্ঠে ডাকল, তিনে, ওরে তিনে, ওরে ওই হতভাগা। 3 কড়ি তখন ডান চোখ বুঝে বাঁচকের সোজাসুজি ছিপটাকে ধরে তার কোনখানে কতটুকু বাঁক আছে গভীর মনোযোগের সঙ্গে তাই পরীক্ষা করছিল। সুতরাং সে বড় ভাইয়ের আহ্বানে কর্ণপাত করবার অবকাশ পেল না। ভাইয়ের এই গভীর উপেক্ষায় ক্রুদ্ধ হয়ে দামু চিৎকার করে বলল, এই ওরে তিনে, ও মুখ পোড়া, কানের মাথা কি খেয়েছিস? 3 কড়ি উদাসভাবে উত্তর দিল, দামু বলল, নিজে পেট ঠান্ডা করে ছিপ নিয়ে বসেছ আর গরুগুলো এই দুপুর রোদে হাঁ করে দাঁড়িয়ে রয়েছে।
দাঁড়াও হতভাগা, তোমাকে মাছ খাওয়াচ্ছি। তিনু নির্বাণপ্রাপ্ত অগ্নিতে এক মুঠো খড় গুঁজে দিয়ে তাতে ফুঁ দিতে দিতে বিরক্তির সঙ্গে উত্তর দিল, আহ, কেন বকবক করছো? মাঠের খাটুনি ও রোদে দামুর মাথাটা একেবারেই গরম হয়েছিল। তার উপর অকর্মণ্য ভাইয়ের বিরক্তিপূর্ণ উত্তরে তা আরও গরম হয়ে উঠল। সে রাগে চিৎকার করে বলল, কি আমি বকবক করছি? তবে রে মুখ পোড়া! দামু দ্রুত গিয়ে ছিপখানা তুলে নিল। তিনুর চোখ দুটো খড়ের ধোঁয়ায় লাল হয়ে উঠেছিল। সেই লাল চোখ দুটো তুলে সে গর্জন করে বলল, দেখো, এই ছিপ ভাঙলে ভালো হবে না বলছি। দামু দাঁতে ঠোঁট চেপে ধরল এবং ছিপখানার মাঝে পা দিয়ে মড়মড় করে তা ভেঙে ফেলল। বহু কষ্টে সংগৃহীত প্রস্তুতপ্রায় ছিপখানকে ভাঙতে দেখে তিনু রাগে জ্ঞানশূন্য হয়ে পড়ল। সে লাফিয়ে উঠে দামুকে একটা ধাক্কা দিল। দামু পড়তে পড়তে রয়ে গেল। তার পা থেকে মাথা পর্যন্ত রাগে কেঁপে উঠল। সামনেই একটা বাঁশের মুগুর পড়েছিল। মুগুরটা তুলে নিয়ে দামু সবলে ভাইয়ের মাথা লক্ষ্য করে নিক্ষেপ করল। মুগুর এসে তিনুর মাথায় পড়ল। তিনু দুহাতে মাথা চেপে বাবা গো, বাবা গো বলে সেইখানে বসে পড়ল। তার হাতের পাশ দিয়ে দরদর করে রক্তধারা গড়াতে লাগল। ছোট বউ বড় বউ দুজনেই সদর দরজায় এসে দাঁড়িয়েছিল। ছোট বউ চিৎকার করে উঠল, ওরে বাবা রে, খুন করলে রে! দামু ভয়ে বিস্ময়ে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। নিকটেই উমেশ ঘোষালের বাড়ি। ঘোষাল মশাই তখন মধ্যাহ্ন ভোজনান্তে আচমন করছিলেন। ছোট বউয়ের চিৎকার কানে গেলে তিনি বাঁ হাতে গাড়ু ও ডান হাতে খড়কে নিয়েই ছুটে এলেন। এসে তিনি তিনুর অবস্থা দর্শনে স্তম্ভিতভাবে দাঁড়িয়ে পড়লেন। বললেন, এই কি সর্বনাশ! এই মারলে কে? দামু! তিনু রক্তমাখা হাত দুটো দিয়ে ঘোষাল মশাইয়ের পা জড়িয়ে ধরল। কাঁদতে কাঁদতে বলল, খুড়ো ঠাকুর গো, আমাকে খুন করেছে গো। ঘোষাল মশাই দামুর মুখের উপর ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে বললেন, এ কি হ্যাঁ দামু? আমি তো তোমাকে সাদা সিধে লোক বলেই জানতাম, তা তুমি এমন খুনে বদমাস! ভাইয়ের মাথা থেকে রক্তপাত হতে দেখে দামু হতবুদ্ধি হয়ে পড়েছিল। ভাইয়ের রক্তে তার রাগের আগুনটা একেবারে ছাই হয়ে গিয়েছিল। এখন ওই মুগুরটা তুলে নিয়ে নিজের মাথায় মারবে কি তার আগে ডাক্তার ডাকতে ছুটবে, এই স্থির করছিল। এমন সময় ঘোষাল মশাইয়ের কথা শুনে তার ক্রোধাগ্নিটা আবার ধক করে জ্বলে উঠল। রাগে চোখ পাকিয়ে বলল, এই দেখো খুড়ো ঠাকুর, এই মুখ সামলে কথা কও। ঘোষাল মশাই গর্জন করে বললেন, বটে? কেন হে বাপু, এটা মগের মূল্যক নাকি? তুমি একজনকে খুন করবে আর আমি দাঁড়িয়ে তাই দেখব? তুমি এত বড় বাহাদুর হয়ে পড়েছ নাকি? ক্রুদ্ধ কণ্ঠে ঘোষাল মশাই ডাকলেন, এই চিনতে চিনতে! ঘোষাল মশাইয়ের চাকর চিন্তামণি ছুটে এলো। ঘোষাল মশাই তাকে আদেশ দিলেন, এই ছুটে গিয়ে একখানা ডুলি ডেকে নিয়ে আয়, আর যাবার সময় আমির সাহেবকে আর নশে চৌকিদারকে ডেকে নিয়ে যাবি। এই শিগগির যা। চিন্তামণি ছুটে চলে গেল। দেখতে দেখতে অনেক লোক এসে জুটল। নসিরাম চৌকিদার এলো। পঞ্চায়েতের প্রেসিডেন্ট আমির উদ্দিন সাহেব এলেন। ডুলি এসে পৌঁছল। ঘোষাল মশাই আহত তিনুকে ডুলিতে তুলে মহকুমায় পাঠিয়ে দিলেন এবং অল্পক্ষণ পরে নিজে ছাতা চাদর নিয়ে ডুলির অনুসরণ করলেন। লোকজন সব চলে গেল। দামু তখনও নিষ্পন্দভাবে সেইখানে দাঁড়িয়ে রইল। বড় বউ এসে তার হাত ধরল, বলল, ঘরে এসো। দামু শূন্য উদাস দৃষ্টিতে বড় বউয়ের মুখের দিকে চাইল। বড় বউ তাকে টেনে বাড়িতে নিয়ে এলো। দুদিনেও তিনু ফিরল না দেখে দামু যখন তার জন্য উৎকণ্ঠিত হয়ে পড়ল এবং পরদিন সকালে উঠে মহকুমায় যাবে কিনা বড় বউয়ের সঙ্গে তার পরামর্শ করছিল, তখন সন্ধ্যার সময় তিনু মাথায় ব্যান্ডেজ বেঁধে গম্ভীরভাবে বাড়ি ফিরল। দামু উল্লসিতভাবে ছুটে তার কুশল সংবাদ ও বিলম্বের কারণ জিজ্ঞাসা করল। তিনু বিরক্তভাবে সংক্ষেপে তার জিজ্ঞাসার উত্তর দিয়ে ঘরে গিয়ে শুয়ে পড়ল। রাত্রিতে বড় বউ
তাকে খাবার জন্য ডাকলে ছোট বউ আহ্লাদি উত্তর দিল, মাথা ধরেছে, কিছু খাবে না। দামু খোকার দুধটুকু গরম করে তাকে দিতে বলল। পরদিন সকালে ঘোষালমশাই তামাক টানতে টানতে এসে দামুর চালায় বসলেন এবং তিনুকে এক ছিলিম কড়া তামাক সাজবার আদেশ দিয়ে দামুকে জানালেন যে তার কনিষ্ঠ ভাই সকলের নিষেধ অগ্রাহ্য করে তার নামে নালিশ রুজু করেছে এবং এই জন্যই সে আর এখানে থাকতে ইচ্ছুক নয়। দামু ম্লান মুখে বসে কথাগুলো শুনতে লাগল। ঘোষালমশাই তখন কলিকালে ধর্মের তিরোভাব ও অধর্মের প্রাদুর্ভাব কীর্তন করে বললেন যে তিনি এমন অপ্রিয় কাজের সঙ্গে লিপ্ত থাকতে সম্পূর্ণ অনিচ্ছুক হলেও তিনু কিছুতেই তাকে ছাড়েনি। ভাগমাটরা করে দেবার জন্য তার পায়ে ধরে কাঁদাকাটা করেছে। ঘোষালমশাইয়ের হৃদয় নিতান্ত কোমল, পরের ক্রন্দন তিনি সহ্য করতে পারেন না, অগত্যা তিনি এই প্রস্তাবে রাজি হয়েছেন। দামু যেন এজন্যে মনে কষ্ট অনুভব না করে। দামু তার মুখের দিকে চেয়ে মৃদু হেসে উত্তর করল, ও ছোঁড়ার কথা ছেড়ে দাও খুড়ো ঠাকুর, ছেলের বাপ হতে চলল কিন্তু ওর বুদ্ধি শুদ্ধি আর কিছু হলো না। গম্ভীরভাবে ঘোষালমশাই বললেন, বুদ্ধি নাই কেন হে? মামলার আর্জি লেখবার সময় মুখতার যখন বললে রাগের মাথায় ভাই ভাই মারামারি, তা এর কেমন কি সাজা হবে? তাতেও কি বললে জানো? সাগ্রহে দামু জিজ্ঞাসা করল, হ্যাঁ কি বললে খুড়ো ঠাকুর? একটু সোজা হয়ে বসে ঘোষালমশাই বললেন, বললে রাগের মাথায় মারামারি বলবো কেন? আমি বিষয়ের ভাগ চেয়েছিলাম আর তাইতে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। দেখলে একবার বুদ্ধিটা, 208 ধারা হতে একেবারে 111 ধারা। উৎসুক দৃষ্টিতে ঘোষালমশাইয়ের দিকে চেয়েছে প্রফুল্ল হাসছে দামু বলল, এই এমন কথা বললে? ঘোষালমশাই গম্ভীরভাবে বসে রইলেন। দামু বলল, তাহলে ওর একটু বুদ্ধি হয়েছে, কি বলো খুড়ো ঠাকুর? তিনু কোলকে ফুঁ দিতে দিতে এসে সামনে দাঁড়ালো। দামু তার মুখের উপর প্রফুল্ল দৃষ্টি নিক্ষেপ করে জিজ্ঞাসা করল, হ্যাঁ রে তিনে, তুই আলাদা হবি? তিনু নিরুত্তরে দাঁড়িয়ে রইল। দামু বলল, কিন্তু খাবি কি? বিরক্তির সঙ্গে তিনু উত্তর করল, হাতি ঘোড়া। ঘোষালমশাই বললেন, আমি কি মিথ্যা বলছি হে দামু? না এতে আমার কোনো স্বার্থ আছে? আর তোমার মনটা কিন্তু বড় অশুদ্ধ। দামু মাথা নত করল। ঘোষালমশাই তিনুর হাত থেকে কলকে নিয়ে হুঁকোর মাথায় বসাতে বসাতে বললেন, তিনু আমার ওপর এই ভার দিয়েছে, এখন তোমার বিশ্বাসী লোক একজন ডাকতে পারো। ঈষৎ ভগ্নস্বরে দামু বলল, আজই? ঘোষালমশাই বললেন, হ্যাঁ, তিনু বলেছে কি জানো, যখন তোমার সঙ্গে মামলা চলছে তখন কি আর একসঙ্গে খাওয়া ভালো দেখায়? এতে শুধু চক্ষু লজ্জা নয়, মামলাটাও খেলো হয়ে যেতে পারে। তিনুর এই বুদ্ধিমত্তা দর্শনে দামু চমৎকৃত হয়ে বলে উঠল, হ্যাঁ ঠিক কথা খুড়ো ঠাকুর, আমার মাথায় এতটা আসেনি। দামু ভাইয়ের মুখের ওপর প্রশংসাসূচক দৃষ্টি নিক্ষেপ করল। তিনু মুখ ফিরিয়ে নিল। দামু বলল, আমার আর কাউকে বিশ্বাস নেই খুড়ো ঠাকুর, তুমি যা হয় করে দাও। হুঁকায় একটা জোর টান দিয়ে ঘোষালমশাই বললেন, বেশ, আমার ওপরেই যখন তোমার বিশ্বাস তখন আমি সব ঠিক করে দিচ্ছি। এই পক্ষপাতটি আমার কাছে পাবে না দামু, আমার কাছে তুমিও যেমন তিনুও তেমনি। সুতরাং সর্বত্র সমদর্শী ঘোষালমশাইয়ের কর্তৃত্বে বিভাগ কার্য সম্পন্ন হয়ে গেল। ভাগের সময় তিনু তেমন উৎসাহ দেখালো না, কিন্তু দামু খুব উৎসাহের সঙ্গে তাতে যোগ দিল এবং মনসাতলার আওল জমা 3 বিঘা ও বড় কেলে দামড়াটা তিনুর ভাগে ফেলে দিল। কয়েকদিন পরে দামুর নামে সমন এলো। দামু ঢেঁড়া সই দিয়ে সমন নিল এবং তিনুকে জিজ্ঞাসা করল, এই কাকে মুক্তার দেওয়া যায় বলতো তিনু? তিনু দাঁতে দাঁত চেপে উত্তর করল, জমকে। দামু হা হা করে হেসে উঠল। তিনু দ্রুত পদে বেরিয়ে গেল।
বড় বউ স্বামীকে লক্ষ্য করে তীব্র স্বরে বলল, আহা, হাসতে লজ্জাও করে না। দামু তথাপি হেসে উত্তর দিল, বুঝছো না বড় বউ, টিনের এবার বুদ্ধি হয়েছে। তোমার মাথা হয়েছে। বলে বড় বউ সকার্যে মনোনিবেশ করল। দামু ভাবতে লাগল, তিনুর বুদ্ধির আবির্ভাবের সঙ্গে সঙ্গে বড় বউয়ের বুদ্ধিটা তিরোহিত হলো নাকি। বড় বউ কিন্তু স্বামীর মতো সহিষ্ণু ছিল না, এবং তিনুর বুদ্ধিবৃত্তির প্রাখর্য দর্শনের জন্য তার কিছুমাত্র আগ্রহ ছিল না। সুতরাং সে তিনুর সামনেই দুগ্ধদানে পোষিত কালসর্পের সঙ্গে তাকে তুলনা করে যে সকল কথা বলতো, তাতে তিনু মনে মনে গর্জন করে বড় বউকে কালসর্পের বিষের জ্বালা অনুভব করাবার জন্য মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হতো। নির্দিষ্ট দিনে আদালতে মোকদ্দমা উঠল। ন্যায়পরায়ণ ঘোষাল মশায়ের তদবিরের ত্রুটি ছিল না, সুতরাং সাক্ষ্য প্রমাণাদি দ্বারা দামুর অপরাধ প্রমাণিত হয়ে গেল। দামুও অপরাধ অস্বীকার করল না। সে যে ভাইকে মেরেছে এবং অবাধ্য ভাইকে শাসন করবার অধিকার তার রীতিমতো আছে, তা বিচারকের সামনে স্পষ্ট স্বীকার করল। বিচারক কিন্তু তার অধিকার অনধিকারের বিচার করলেন না। তিনি অবৈধ প্রহারের অপরাধে দামুর 30 টাকা অর্থদণ্ড করলেন। অনাদায়ে 6 সপ্তাহ সশ্রম কারাবাসের হুকুম হল। দামুর কাছে টাকা ছিল না। নিজ মুখে অপরাধ স্বীকার করায় মুক্তার তার উপর চটে গিয়েছিলেন, সুতরাং তিনি জামিন হলেন না। প্রহরী দামুকে হাজতে নিয়ে গেল। তিনু স্তব্ধভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আদালতের বাইরে এলো। বাইরে এসে তিনু মাথায় হাত বুলিয়ে দেখল, সেখানে আর আঘাতের বা বেদনার চিহ্নমাত্র নেই। আজ সে শুধু বুকের ভেতর একটা অব্যক্ত যন্ত্রণা অনুভব করতে লাগল। সে ঘোষাল মশায়ের অপেক্ষা না করেই দ্রুতপদে বাড়ির দিকে চলল। রাত্রি প্রায় 1 প্রহরের সময় তিনু চোরের মতো পা টিপে টিপে বাড়িতে ঢুকতেই দেখতে পেল বড় বউ আলো জেলে দাওয়ার ওপর বসে আছে। তাকে দেখেই বড় বউ জিজ্ঞাসা করল, কে ঠাকুরপো? গম্ভীর স্বরে তিনু উত্তর করল, তোমার দাদা আসছে? তিনু নিরুত্তরে নিজের ঘরের দিকে অগ্রসর হল। বড় বউ তাড়াতাড়ি উঠোনে নেমে উদ্বেগকম্পিত কণ্ঠে জিজ্ঞাসা করল, তোমার দাদা কোথায় রইলে ঠাকুরপো? বিকৃত কণ্ঠে তিনু উত্তর করল, জেলে। উত্তর করেই তিনু দ্রুতপদে ঘরে ঢুকে পড়ল। বড় বউ চিৎকার করে কেঁদে উঠল। ছোট বউ স্বামীর সামনে হয়ে শঙ্কিতভাবে জিজ্ঞাসা করল, হ্যাঁ গা, সত্যি বড় ঠাকুরের জেল হয়েছে? তিনু ঘরের দরজা বন্ধ করতে করতে কর্কশ কণ্ঠে বলল, হ্যাঁ হয়েছে, আর কি হবে। ছোট বউ আর কথা বলতে সাহস করল না। পরদিন সকালে ঘোষাল মশাই মোকদ্দমার খরচপত্র বাবদ নিজ তহবিল থেকে প্রদত্ত টাকার হ্যান্ডনোট বা তমসুক লিখে নেবার জন্য এবং সাক্ষীদের কাছে প্রতিশ্রুত একটা খাসির দাম আদায়ের উদ্দেশ্যে তিনুকে ডাকতে এসে শুনলেন যে ভোরের সময় উঠে সে কোথায় চলে গেছে। সেদিন কাছারি বন্ধ হবার পূর্বেই তিনু জরিমানার টাকা জমা দিলে দামু মুক্তি পেল। বাইরে এসে দামু বলল, আমি সারাটা দিন হাপিত্তেশ করছিলাম তিনু, বলি তিনে এই আসে। তিনু কোনো উত্তর না দিয়ে গম্ভীরভাবে অগ্রসর হলো। দামু তার পেছনে যেতে যেতে বলল, কিন্তু এই এতগুলো টাকা তুই কোথায় পেলি? এই খুড়ো ঠাকুরের কাছে খত দিয়েছিস নাকি? তিনু উত্তর করল, না, ওই ছোট বউয়ের হাতের রূপোর চুড়ি কগাছা, কানের পাশা দুটো আর কোমরের রেড ছড়াটা বদনগঞ্জের হরিপোদ্দারের দোকানে বেচে এসেছি। দামু বলে উঠল, এই করেছিস কি রে হতভাগা? একখানা জিনিস কত কষ্টে হয়, আর তুই 3খানা জিনিস বেচে এলি। জোর গলায় তিনু বলল, বেশ করেছি, বেচেছি। তুমি আমাকে মারতে পারো আর আমি জিনিস বেচতে পারি না? তবু এখনো খুড়ো ঠাকুরের কাছে মামলার দেনা আছে। তা সে দেনা শুধবি কিসে? আমার 2 ভাইয়ে খেটে। উৎফুল্ল কণ্ঠে দামু বলল, এই দিনের পর দেখছি তোর বুদ্ধি হয়েছে। রোষ গম্ভীর কণ্ঠে তিনু বলল, তা হয়েছে, কিন্তু আবার যদি মারো তাহলে আবার আমি। দামু জিজ্ঞাসা করল,
আর তো বউয়ের গয়না পাবি না, গায়ে তো আর গয়না নেই, আর কি বেচবি? তিনু বলল, আর কিছু না থাকে বউকে বেচবো। দূর হতভাগা, না তোর কোনো কালই বুদ্ধি হবে না তিনে। দামুর উৎফুল্ল হাস্যধ্বনিতে প্রান্তর পথ মুখরিত হয়ে উঠল।